নমস্কার বন্ধুরা, একাডেমিক পাঠশালা 360-তে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের প্র্যাকটিস সেটে রয়েছে কিছু বাছাই করা ও গুরুত্বপূর্ণ প্রিভিয়াস ইয়ার প্রশ্ন। প্রতিটি প্রশ্ন ভালোভাবে পড়ে উত্তর দেওয়ার চেষ্টা করো। ভিডিওটি পজ করে নিজে সলভ করো, তারপর সলিউশন দেখো। তোমার স্কোর কমেন্টে অবশ্যই জানাও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো। চলো শুরু করা যাক আজকের প্র্যাকটিস সেট। দেখো, প্রথম প্রশ্ন বলা আছে, যদি চিনির মূল্য 20% বৃদ্ধি পায় তবে খরচ অপরিবর্তিত রাখতে একজন গৃহিণীকে চিনির ব্যবহার শতকরা কত কমাতে হবে? এসএসসি সিজিএল 2022 প্রিলিমিনারি কোশ্চেন এটা। বলেছে চিনির মূল্য 20% বৃদ্ধি পেয়েছে। 20% বৃদ্ধি পাওয়ার অর্থ, প্রশ্নগুলো ভালো করে বুঝবে, তারপরে করার চেষ্টা করবে। পজ করো, নিজের আগে ট্রাই করো, যতটা তাড়াতাড়ি সম্ভব করার চেষ্টা করো, এবং কি করে তাড়াতাড়ি হয় সেটাও সলিউশনে দেখে নিতে পারো। চিনির মূল্য 20% বৃদ্ধি পেয়েছে। 20% বৃদ্ধি পাওয়ার অর্থ হচ্ছে গিয়ে, যদি চিনির মূল্য 100 টাকা থাকে, সেটা হয়ে গেছে এখন 120 টাকা। কত টাকা বেড়ে গেছে? 20 টাকা বেড়ে গেছে। বলছে খরচ অপরিবর্তিত রাখতে, মানে আমি 20 টাকা বাড়াবো না, আমার খরচ আগের মতন 100 টাকাই থাকবে। তাহলে গৃহিণীকে চিনির ব্যবহার শতকরা কত কমাতে হবে? কত কমাতে হবে? 20 কমাতে হবে, তাই তো? 100 থেকে 120 হয়ে গেছে, 20 কমাতে হবে। কতর মধ্যে 20 কমাতে হবে? 120 হয়ে গেছে, 120 থেকে 20 কমাতে হবে। এটাই যদি শতকরা জানতে চাই, 100 দিয়ে গুণ করে দাও। 0 0 কাটা 2 6, এটা 2 দিয়ে কাটো 50, এটা 2 দিয়ে কাটো 3, মানে 50/3। 50/3 মানে কত? 16.67%। ওকে, উত্তর কোনটা হয়ে যাবে? অপশন বি হয়ে যাবে উত্তর। কোনটা হয়ে যাবে? অপশন বি হয়ে যাবে উত্তর। দেখো, প্রশ্নগুলো প্রত্যেকটাই খুব ইম্পর্টেন্ট এবং কোনো না কোনো প্রিভিয়াস ইয়ারে এসছে। যেই প্রশ্নগুলো আপকামিং পঞ্চায়েত, এপি, ডব্লিউবিপিএসআই বা মিসলেনিয়াস, এই ধরনের কোশ্চেন পরীক্ষায় অবশ্যই এগুলো, এই ধরনের কোশ্চেন আসবে। ঠিক আছে, দেখো নেক্সট কি আছে। এক ব্যক্তি 800 টাকা একটি দ্রব্য কিনে 1000 টাকায় বিক্রি করলেন। প্রশ্নটা ডব্লিউবিপিএসসি ক্লার্কশিপ 2019 সালে এসছে। প্রশ্নটা খুবই সহজ, তারপরও নিয়েছি যেহেতু প্রিভিয়াস ইয়ারে এসছে। এই কোশ্চেনগুলো, কিছু কিছু কোশ্চেন থাকবে যেগুলো খুব তাড়াতাড়ি এবং মুখে করার জন্য চেষ্টা চালালে খুবই ভালো হয়। ঠিক আছে, দেখো কস্ট প্রাইস বা ক্রয় মূল্য দেওয়া আছে কত? 800 টাকা, মানে 800 টাকায় সে কিনেছে, আর বিক্রি করেছে কত? সেলিং প্রাইস কত? 1000 টাকা। কত টাকা বেশি বিক্রি করেছে? 200 টাকা। ঠিক আছে, কার ওপরে যে লাভের শতকরা হার কত, সেটা অবশ্যই কস্ট প্রাইসের উপরে হয়, মানে 800-র উপরে হবে। 800-র উপরে 200 টাকা লাভ করেছে, তাহলে 100-র উপরে কত? পার্সেন্টেজে নিয়ে যেতে গেলে 100 দিয়ে গুণ করব। 100 দিয়ে কেটে দাও, এটা হচ্ছে গিয়ে 8, 8 দিয়ে 200-কে কেটে দাও 25। কত? 25%। উত্তর কত হয়ে যাবে? বি। ওকে, চলো নেক্সট। প্রশ্নগুলো পড়ো, নিজেরা পজ করো এবং করো, চেষ্টা চালাও। বার্ষিক 5% সরল সুদে কত বছরে কোনো আসল টাকা দ্বিগুণ হয়ে যাবে? দ্বিগুণ হয়ে যাবে মানেই হচ্ছে এই প্রশ্নটা তোমাকে প্রথমে মাথায় ঢুকিয়ে নিতে হবে যে দ্বিগুণ হয়ে যাবে মানে এক্স টাকাটা 2x টাকা হয়ে যাবে। ঠিক আছে, এই 2, এবার ভাবো, দেখো 2x এর মধ্যে কি, এক্স তো আগে আমার সরল, মানে আমার আসল ছিলই, আর এক্সটা হয়ে যাবে সরল সুদ। ওকে, এবার দেখো, এবার আমাদের একটা সরল সুদের সূত্র কি আছে? সরল সুদ বা সিম্পল ইন্টারেস্ট সমান সমান প্রিন্সিপাল বা আসল ইন্টু টাইম ইন্টু রেট অফ ইন্টারেস্ট বাই 100। এখানে সরল সুদ কত বললাম? যে এক্স, তাই তো? তাহলে এক্স আসল কত? এক্স ছিল, ইন্টু টি, টাইমটা আমাদের বের করতে হবে, ইন্টু আর কত? 5 বাই 100। এক্স এক্স কেটে দাও, এখানে 5 দিয়ে 100-কে কাটো 20, তাহলে টি এর মানটা কত আসবে? টি এর মান আসবে 20 বছর। কত? 20 বছর। অপশন নাম্বার সি। এই প্রশ্নটা এসে ডব্লিউবিএসআই 2021 সালে। প্রতিটা প্রশ্নই খুব গুরুত্বপূর্ণ, কিন্তু হ্যাঁ, পরীক্ষার এক্সাম হলে তোমাকে এটা দেখতে হবে যে কোন প্রশ্ন কত কম টাইমে করা যায়। বেশিরভাগ প্রশ্ন মুখে করার চেষ্টা করবে। এই প্রশ্নগুলো যখন তোমরা প্র্যাকটিস করে করে অনেক, মানে এক্সপিরিয়েন্স হয়ে যাবে, তখন এইসব প্রশ্নগুলো মুখে হয়ে যাবে। ঠিক আছে, চলো নেক্সট।
এই প্রশ্নটা রেলে এসছে এনটিপিসিতে, রেশিও প্রপোর্শন থেকে। A:B দেওয়া আছে 2:3 আর B:C দেওয়া আছে 4:5। তাহলে তোমাকে জানতে চেয়েছে A:B:C এর মান কত। দেখো A:B দেওয়া আছে কত 2:3 আর B:C কত দেওয়া আছে 4:5। সি এর ঘরে এখানে কি নিয়মটা কি, এখানে 3 যদি থাকে এখানে বসিয়ে দাও 3, এখানে 4 বসিয়ে দাও, ঠিক আছে। ভাগ যেটা আছে তার বা সাইড ডান সাইডে কি আছে সেটা বসিয়ে দাও, ইনটু করো। 4 দুগুণে 8, 3 4 12, 3 5 15। তাহলে রেশিও কত বেরিয়ে আসলো 8 12, 8 12 15, ঠিক আছে। অপশন নাম্বার এ, ঠিক আছে। এগুলো একদম মুখে মুখে হয়ে যাবে, শুধু প্র্যাকটিস করতে থাকো। চলো নেক্সট। 5 নম্বর প্রশ্নে বলা আছে এ একটি কাজ 10 দিনে ও বি ওই কাজটি 15 দিনে করতে পারে, তারা একত্রে কাজটি কত দিনে শেষ করতে পারবে। কেপি কনস্টেবল 2023-এ আসা প্রশ্ন। প্রশ্নগুলো খুব সহজ কিন্তু খুব ইম্পর্টেন্ট। চলো দেখো, এ কাজটা কত দিনে করছে, এ কাজটা করছে 10 দিনে, বি কাজটা ওই কাজটাই কত দিনে করছে 15 দিন। এগুলো সব মুখে হয়ে যাবে, জাস্ট আমি পেন করাচ্ছি, প্রথম করছো বলে তাই তোমাদের করাচ্ছি। জাস্ট একটা সময় তোমরা এগুলো মুখে করে দিতে পারবে, ঠিক আছে। 10 আর বি কত দিনে 15 দিনে করতে পারে। এদের যে লসাগুটা আমরা নেব সেই লসাগুটাই টোটাল কাজ হিসাবে ধরা হয়। 10 আর 15 লসাগু কত হবে 30। প্রতিটা কথা মনোযোগ সহকারে শুনবে এবং অঙ্কের সঙ্গে মিলিয়ে নেবে। এ 10 দিনে করছে, বি 15 দিনে করছে, এদের যে লসাগুটা সেটাই টোটাল ওয়ার্ক ধরা হয়, টোটাল কাজ ধরা হয়। তাহলে টোটাল কাজ যদি 30 হয়, এ 10 দিনে করছে, তাহলে একদিনে কত করবে 30 ভাগ 10 মানে 3। এরকম বি কত দিনে, বি একদিনে কতটা করবে 2। তাহলে এ আর বি একদিনে মিলে একদিনে কতটা করবে 5 3। যদি দুজনাই একদিনে ধরো কাজ করছে একসঙ্গে তাহলে কত করবে 5। টোটাল কাজ কত 30। তাহলে এই 30 টোটাল কাজ একদিনে করছে 5, টোটাল কতদিন টাইম লাগবে 6 দিন। কদিন 6 দিন। ওকে চলো নেক্সট। দেখো এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং একটা টুইস্ট করা আছে এখানে। ডব্লিউবি কনস্টেবল 2020 সালে প্রশ্নটা এসছে, অনেকেই ভুল করেছে, এমনকি আমার একটা ভাইও ভুল করে এসছে প্রশ্নটা। 150 মিটার দীর্ঘ একটি ট্রেন 9 সেকেন্ডে একটি টেলিগ্রাফ পোস্ট অতিক্রম করে, ট্রেনটির গতিবেগ ঘন্টায় কত। ভুলটা কোথায় হয়, এখানে প্রথমে দেওয়া আছে কিন্তু সব দেখো মিটার আর সেকেন্ডে, কিন্তু উত্তর জানতে চেয়েছে কিলোমিটার আর ঘন্টায়, ঠিক আছে। দেখো এবার দেখো একটা জিনিস মনে রাখবে, ট্রেন, টেলিগ্রাফ পোস্ট বা কোনো মানুষ বা কোনো খাম্বা বা কোনো গাছকে অতিক্রম করার মানে হচ্ছে গিয়ে ট্রেনটা নিজের দৈর্ঘ্যই শুধু অতিক্রম করা। তাহলে 9 সেকেন্ডে সে কতটা দূরত্ব অতিক্রম করছে, নিজের দূরত্ব অতিক্রম করছে। তাহলে গতিবেগ বের করতে গেলে কি করতে হয়, গতিবেগ বের করতে গেলে কি করতে হয়, গতিবেগ সমান সমান আমরা কি জানি, বের করতে গেলে আমাদের কি বসাতে হবে দূরত্ব। এগুলো সব আমি লিখছি জাস্ট মানে তোমাদের বোঝার সুবিধার্থে, কিন্তু পরীক্ষায় এসব লেখার প্রয়োজন নেই। পরীক্ষায় এগুলো তুমি ডাইরেক্ট মুখে করে ফেলবে। দূরত্ব বাই সময়, কত দূরত্বটা কত 150 মিটার তাকে অতিক্রম করতে হবে নিজের দৈর্ঘ্য, ঠিক আছে। আর সময়টা কত 9 সেকেন্ড। কিন্তু এটা তো মিটার পার সেকেন্ডে আসছে, কিন্তু আমাদের বের করতে হবে কত কিলোমিটার পার ঘন্টায়। কি করতে হবে, মিটার পার সেকেন্ড থেকে যদি কিলোমিটার পার ঘন্টায় নিয়ে যেতে হয় তাহলে 18/5 দিয়ে গুণ করতে হয়, ঠিক আছে। ব্যাস এটাই চলে আসলো, উত্তর হয়ে গেল কিলোমিটার পার আওয়ার। 9 দিয়ে কাটো, 9 দিয়ে 18কে কাটলে 2, 5 দিয়ে কাটলে 30, কত উত্তর চলে আসলো কত 60 কিলোমিটার পার আওয়ার। ওকে অপশন নাম্বার বি হয়ে যাবে উত্তর। প্রতিটা প্রশ্ন ইম্পর্টেন্ট, যতটা তাড়াতাড়ি পারবে সময় বাঁচানোর চেষ্টা করো। 7 নম্বর প্রশ্নে বলা আছে পরপর 5টি বিজোড় সংখ্যার গড় 15 হলে বৃহত্তম সংখ্যাটি কত। বিশাল ইম্পর্টেন্ট, এসএসসি এমটিএস 2023-এর প্রশ্ন। সংখ্যাটা এই ধরনের কোশ্চেন আমি এসআইএ এমনকি কনস্টেবলও দেখেছি, এমনকি ডব্লিউবিসিএস এও প্রিলিমিনারিতে এই কোশ্চেন এসছে। এটা কিন্তু আবার এসএসসি এমটিএস এও এসছে। দেখো এটা অনেকে এক্স ধরে যদি করে তাহলে কিন্তু অঙ্কটা অনেক বড় হয়ে যাবে, তখন অনেক টাইম নষ্ট হয়ে যাবে পরীক্ষার হলে। তো পরীক্ষার হলে কি করে সময় বাঁচাবে এই অঙ্কটাতে, দারুণ অঙ্ক। দেখো 5টা বিজোড় সংখ্যা মানে 1 2
3 4 5। আমরা জানি না কোন সংখ্যা কি আছে, কিন্তু আমাদের বলেছে 5টা বিজোড় সংখ্যার গড় 15। গড় সবসময় মিডল সংখ্যাটা হয়, গড় সবসময় মিডল সংখ্যাটা হবে। তাহলে এই সংখ্যাটা কত হবে? 15। বলে দিয়েছে। তাহলে পরের সংখ্যাটা কত হবে? 17, যেহেতু বিজোড় সংখ্যা পড়ে। তারপরের সংখ্যাটা কত হবে? 19। তার আগের সংখ্যাটা কত হবে? 13। তার আগের সংখ্যাটা হবে 11। ব্যাস, এই হচ্ছে গিয়ে তোমাদের পরপর 5টি বিজোড় সংখ্যার গড় 15। গড় সবসময় মিডলে বসে। এবার বলছে বৃহত্তম সংখ্যাটি কত? ব্যাস দেখো, বৃহত্তম সংখ্যাটা কত? 19। যদি বলো ক্ষুদ্রতম সংখ্যা কত? 11। এখানে অনেক সময় বলবে যে ক্ষুদ্রতম আর বৃহত্তম সংখ্যার গড় কত, তাহলে 19 আর 11 যোগ করে দেবো 30, 30কে 2 দিয়ে ভাগ করে দেবো 15, সে একই। ঠিক আছে, সব কিছু প্রশ্নগুলো খুব দেখো, ঠিক আছে, চেষ্টা চালাও। এই প্রশ্নটা এককের ঘরের অঙ্ক জানতে চেয়েছে। এককের ঘরের অঙ্ক, ইউনিট ডিজিট, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট। ইউনিট ডিজিট বের করা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট এবং খুব তাড়াতাড়ি করতে হয় অঙ্কগুলো। টাইম বাঁচানোর মেন জায়গাই হচ্ছে গিয়ে এই ইউনিট ডিজিট অঙ্কগুলো করা। দেখো 753। ইউনিট ডিজিটের অঙ্কগুলো বের করতে গেলে প্রথমে আমাদের যে পাওয়ারটা আছে না, এই পাওয়ারকে 4 দিয়ে ভাগ করতে হয়। 4 দিয়ে ভাগ করতে কেন হয়? যে কোনো সংখ্যাকে, এটা আমি একদিন পরে যখন এই ইউনিট ডিজিট বের করার যখন একটা ক্লাস নেব আলাদা করে, তখন দেখবে এই 4 দিয়ে কেন, তাও তোমাদের আমি বলে রাখি। 4 দিয়ে বের করার মানে হচ্ছে গিয়ে যে কোনো সংখ্যাকে 4 দিয়ে ইন্টু করলে না, সেই ফ্যাক্টরটা বারবার ঘুরে আসে। ঠিক আছে, ঘুরে আসে প্রত্যেকবার। 4 দিয়ে, 3 দিয়ে, 1 দিয়ে, 2 দিয়ে, 3 দিয়ে, 4 দিয়ে ঘুরবে, সেই ডিজিট ফিরে আসবে। আবার 5 6 7 8, 8 মানে সেই 4 দিয়ে, 4 দিয়ে ভাগ করবে 2, সেইভাবে ফিরে আসবে। সেটা নিয়ে আমি একদিন ক্লাস করাবো। এইটুকানি শুধু মাথায় রাখো, পাওয়ারকে সবসময় 4 দিয়ে ভাগ করতে হয়। 4 দিয়ে ভাগ করো, তাহলে 4 দিয়ে যদি ভাগ করি আমি, 4 একে 4, 3 5, 4 8 32, 3 33, 4 8 32, মানে বেরোবে 1। এই যে 1, এই 1 মানেই হচ্ছে গিয়ে, মানে বললাম ফিরে আসে, মানে 4 দিয়ে ডিভাইড করা মানে সব এই চলে গেছে, শুধু একটা পড়ে আছে, 1 এই উপরে। তাহলে এখানে এই 21 37-এর উপরে এত থাকা আর 1 থাকা সমান। তাহলে 7 পাওয়ার 1 কত? ইউনিট ডিজিট 1 আসবে। উত্তর হয়ে যাবে অপশন সি। কিন্তু যদি ধরো এখানে 2 আসতো, ইউনিট ডিজিট লাস্টে ধরো ভাগশেষটা 2 আসতো, মানে এর ওপরে 2 হতো, তাহলে 7 7 49। ঠিক আছে, 49 মানে ইউনিট ডিজিট নয়, হয়তো সামনে যাই থাকতো অসুবিধা নেই, আমার ইউনিট ডিজিট জানতে চাইছে। ঠিক আছে, এই জায়গার সংখ্যাটা আমাকে জানতে চাইছে। চলো নেক্সট। প্রশ্নটা খুব সহজ, মুখেই হয়, তারপরও খাতা পেন দিয়ে আমি করাচ্ছি। তোমরা পরীক্ষার হলে কিন্তু মুখে করার চেষ্টা করবে এই প্রশ্নগুলো অন্তত। ডব্লিউবিপিএসসি ক্লার্কশিপ 2019 সালে এসেছিল এই প্রশ্নটা। দেখো সবসময় মনে রাখবে, এখানে প্রশ্নটা বলেছে এ ও বি যথাক্রমে 4:5 অনুপাতে মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করে। তাদের মূলধনের অনুপাত কত? 4:5। বার্ষিক মোট লাভ 9,000 টাকা হলে এ এর লভ্যাংশ কত? সব সময় মনে রাখবে, মূলধন যেই অনুপাতে বিনিয়োগ হয়, লাভ্যাংশ সেই অনুপাতেই পায়। সবসময় মনে রাখবে, আমি যেই পরিমাণ মূলধন নিয়ে ব্যবসায় নামবো, সেই অনুপাতেই আমি কিন্তু লাভটা পাবো বা শেয়ারটা পাবো। এখানে এ আর বি এর মূলধনের অনুপাত কত? এ আর বি এর মূলধনের অনুপাত হচ্ছে গিয়ে 4:5। ঠিক আছে, এবার ধরলাম এ 4x টাকা লাগিয়েছে আর বি 5x টাকা লাগিয়েছে। টোটাল কত টাকা লাগিয়েছে? 9x টাকা। আমি কি বললাম, যে মূলধনের অনুপাতেই কিন্তু লাভটা আমরা পাবো। তাহলে টোটাল যদি 9x হয়, এটাই বলছে তাদের লাভটা কত? 9,000, সেই অনুপাতেই পাবো। তাহলে x এর মান হচ্ছে গিয়ে 9,000 বাই 9, 1,000। এই 1,000 x এর মান বেরিয়ে আসলো। তাহলে কত? এ কত পাবে? 4 ইন্টু এক্স মানে 4,000। বি কত পাবে? 5 ইন্টু এক্স, 5,000। কি জানতে চেয়েছে? এ এর লভ্যাংশ কত? তাহলে উত্তর কত হয়ে যাবে? 4,000। কিচ্ছু নেই প্রশ্নটায়। ঠিক আছে, এটা মুখেও হবে। কি করে মুখে হবে? যখন তোমরা পরীক্ষা সেন্টারে যাবে এবং প্র্যাকটিস তোমাদের একটা লেভেলে চলে যাবে, দেখো
তখন এ আর বি এর অনুপাত তোমরা দেখবে যে 4:5, তাহলে 5 আর 4 9, 9 মানে 9,000, মানে 1 মানে 1000, 1000, 4 মানে 4000, আর 5 মানে 5000। ব্যাস, ইজিলি হয়ে যাবে। এখানে বলতে পারে তাদের লভ্যাংশের ডিফারেন্স কত। হ্যাঁ, লভ্যাংশের ডিফারেন্স দেখো 9, 4 আর 5 9 সমান সমান 9,000, মানে 1 সমান সমান কত, 1000। তাদের ডিফারেন্স কত, 4 আর 5 এর ডিফারেন্স কত, 1, তাহলে 1 মানে 1000। দেখো, অঙ্ক করার দরকার নেই, ঠিক আছে, মুখে উত্তর হয়ে যাবে। 10 নম্বর প্রশ্ন বলা আছে, দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 12 এবং 72। একটি সংখ্যা 24 হলে অপর সংখ্যাটি কত? রেলের গ্রুপ ডিতে 2022-এ এসছে প্রশ্নটা। দুটি সংখ্যার গসাগু আর লসাগু, এখানে গসাগু আর লসাগু বা এইচসিএফ আর এলসিএম এর সঙ্গে দুটি সংখ্যার একটা রিলেশন আছে। কি রিলেশন? গসাগু বা এইচসিএফ ইন্টু এলসিএম বা লসাগু সমান সমান ফার্স্ট সংখ্যা ইন্টু সেকেন্ড সংখ্যা। এটা হচ্ছে গিয়ে রুলস, মানে কোনো সংখ্যার লসাগু, কোনো সংখ্যার গসাগু ইন্টু লসাগু যদি করা হয় তাহলে সেই ফার্স্ট সংখ্যা ইন্টু সেকেন্ড সংখ্যা হয় অলওয়েজ। তাহলে এখানে গসাগু কত দেওয়া আছে? গসাগু দেওয়া আছে 12, লসাগু কত দেওয়া আছে? 72, একটা সংখ্যা দেওয়া আছে 24। তো আমাদের সেকেন্ড সংখ্যাটা জানতে হবে, সেকেন্ড সংখ্যাটা আমাদের বের করতে হবে। দেখো, কাটাকাটি করো, 24 দিয়ে এই সাইডে চলে আসবে, নিচে চলে আসবে, ভাগ করে দাও। 24-কে 72 দিয়ে ভাগ করলে হয় 3, 3 12 36। তাহলে সেকেন্ড সংখ্যাটা কত হয়ে যাবে? সেকেন্ড সংখ্যাটা হয়ে যাবে 36। কিছু আছে? কিচ্ছু নাই। এই প্রশ্নটাই তো পরীক্ষায় কি করে করবে? মুখে মুখে করবে। দেখো, তোমার মাইন্ডে তো এই এই এইচসিএফ এলসিএম ফার্স্ট সংখ্যা সেকেন্ড সংখ্যা এটা ঘুরবে। তো এইচসিএফ ইন্টু এলসিএম মানে 12 ইন্টু 72, এটাকে 24 দিয়ে ভাগ করতে হবে। 24 দিয়ে করলে 3 24 72, 3 12 36। পেন টাচ করতে হলো? করতে হলো না, ঠিক আছে। এই প্রশ্নটা এসএসসি সিএইচএসএল 2021-এ এসছে এবং বহু ছেলেফেলের এইটাতে দেখলাম ভুল আছে প্রচুর, মানে অ্যান্সার কিতে দেখলাম প্রচুর জন ভুল করে বসে আছে। কেন? একটা, কিন্তু এই প্রশ্নটা কি একদম খুব কঠিন না, একটা ছোট্ট একটা টুইস্ট আছে যার জন্য ভুল, সবার ভুল। দেখো, ক্রয় মূল্যে দুধ বিক্রি করে 20% লাভ করতে হলে দুধের সাথে কি অনুপাতে জল মেশাতে হবে? প্রশ্নটা মনে হবে এক লাইনের প্রশ্ন, কিন্তু এই প্রশ্নের মধ্যে কিন্তু টুইস্ট লুকিয়ে আছে। ক্রয় মূল্যে দুধ বিক্রি করে 20% লাভ করতে হবে, মানে ক্রয় মূল্যেই আমি কিনলাম 100 টাকায়, 100 টাকাতেই বিক্রি করে দেবো, এর মধ্যে আমাকে 20% লাভ করতে হবে। এটা আবার কিরকম করে সম্ভব? হুম, দেখো, 20% লাভ করতে মানে হবে, এটুকু বোঝো, 20% লাভ করতে হবে আমাকে। 100 টাকার দুধটা আমাকে 100 টাকায় বিক্রি করে 20% লাভ করতে হবে। 20% লাভ করার মানে কি? 120 টাকায় বিক্রি করার কথা ছিল, কিন্তু না, আমি 100 টাকাতেই তো বিক্রি করব, তারপরে 20% লাভ করতে হবে। তার লাভটা, এই যে 20, যে এক্সট্রা যে 20, এই লাভটা কোথা থেকে পাবো? লাভ, এই লাভটা পাবো আমি শুধুমাত্র তখনই যখন জল মেশাবো। জল কিনতে তো পয়সা লাগে না, হ্যাঁ, এমনি মিশিয়ে দেবো। জলকে কখনো এখানে কাউন্ট হিসেবে ধরা হয় না টাকা দিয়ে। তাহলে এই যে 20টা, এই 20টা তো আমাদের লাভ করতে হবে, কিন্তু 100 টাকায় বিক্রি করতে হবে আমাকে আবার। তাহলে এই 20টা লাভ করতে গেলে এই 20টা জল মিশিয়ে দিতে হবে। তাহলে 100-র সঙ্গে 20 জল মিশিয়ে দিতে হবে। রেশিও জানতে চেয়েছে, কেটে দাও 20 দিয়ে, 5 20 100, আর এটা 20 1, ঠিক আছে, 5:1 জানতে চেয়েছে। দেখো, 5:1 1:5, যেটা আগে জানতে চাইবে সেটাই করবে। এখানে অপশন নম্বর বি হয়ে যাবে, যেহেতু জল আর দুধের অনুপাত জানতে চেয়েছে। চলো 12 নম্বর প্রশ্ন কি বলা আছে দেখা যাক। একটি নৌকা স্রোতের অনুকূলে, এটাও মুখে হয়ে যাবে। মুখে শুধু প্রশ্ন এমন ভাবে করার চেষ্টা করো পরীক্ষায় যতটা টাইম বাঁচানো যায়, সেটা মুখে হোক, মনে হোক, যা হোক, যেইভাবে হোক, বা খুব মানে কিঞ্চিত পরিমাণ পেন টাচ করতে হোক। 20 থেকে 25খানা অঙ্কের মধ্যে আমাকে 3 থেকে 4খানা বা 5খানাতেই যাতে পেন টাচ করতে হয়, বাকি সব মুখে হবে। যতটা টাইম বাঁচাতে পারবে ম্যাথে, সেই টাইমটাই তুমি অন্য ক্ষেত্রে দিতে পারবে। তো এমন ভাবে প্র্যাকটিস করানো হবে যে পরীক্ষার হলে 25খানা অঙ্কের মধ্যে 20খানা অঙ্ক তোমাদের মুখে হয়ে যাবে। আমি সেইভাবে প্র্যাকটিস করিয়ে দেবো তোমাদের। তোমরা শুধু দেখো, একটি নৌকা স্রোতের অনুকূলে 24 কিলোমিটার যায় 2 ঘন্টায়, স্রোতের প্রতিকূলে একই দূরত্ব যায় 4 ঘন্টায়, স্রোতের বেগ কত? WBSI 2019 সালের কোশ্চেন, দারুণ একটা অঙ্ক।
এইসব ধরনের অঙ্কগুলোই পরীক্ষায় বারবার আসে। হ্যাঁ, দেখো, স্রোতের অনুকূল মানে হচ্ছে গিয়ে স্রোত যেদিকে যাচ্ছে সেই দিকেই নৌকা যাচ্ছে, আর স্রোতের প্রতিকূল মানে হচ্ছে গিয়ে নৌকা যেদিকে যাচ্ছে তাকে আটকে দিচ্ছে, মানে অপোজিট সাইড থেকে কি আসছে, ঢেউ, নৌকার গতি স্লো করে দিচ্ছে। তো অনুকূলে যখন যাব তখন আমাদের যে রিলেটিভ ভেলোসিটি বা আপেক্ষিক গতিবেগ যেটা, সেটা কিন্তু বেড়ে যাবে। হুম, বেড়ে যাবে মানে কি, নৌকার গতিবেগের সঙ্গে, নৌকার গতিবেগ যদি এক্স ধরি আর স্রোতের গতিবেগ যদি ওয়াই ধরি, তাহলে এই যে এক্স প্লাস ওয়াই দুটো একসঙ্গে জুড়ে যাবে, কারণ অনুকূলে যাচ্ছে। হুম, সেটা কত হবে, এই যে অনুকূলে 24 কিলোমিটার যায় 2 ঘন্টায়, 24 কিলোমিটার যাচ্ছে 2 ঘন্টায়, তাহলে 1 ঘন্টায় কত কিলোমিটার যাবে, 12 কিলোমিটার পার আওয়ার। মানে হচ্ছে গিয়ে তাহলে স্রোতের অনুকূলে এদের গতিবেগ কত, 12। স্রোতের প্রতিকূলে মাইনাস হবে, কেন, যেহেতু স্রোতটা তাকে ধাক্কা দিয়ে স্লো করে দিচ্ছে। হুম, এটা কত হবে, দেখো, একই দূরত্ব যায় 4 ঘন্টায়, একই দূরত্ব মানে কত, একই দূরত্ব মানে হচ্ছে গিয়ে 24 কিলোমিটার যাচ্ছে, 4 ঘন্টায় যাচ্ছে, তাহলে গতিবেগ কত হয়ে যাবে, 6 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, এক্স মাইনাস ওয়াই সমান সমান কিন্তু 6 হয়ে যাবে। এবার দেখো যোগ বিয়োগ করো, ওয়াই ওয়াই কেটে যাবে, তাহলে এক্স এক্স টু এক্স, টু এক্স সমান সমান হচ্ছে গিয়ে 18, তাহলে এক্স সমান সমান কত হয়ে যাবে, সমান সমান হয়ে যাবে 9। এক্স সমান সমান যদি 9 হয় তাহলে ওয়াই সমান সমান কত হয়ে যাবে, এক্স প্লাস ওয়াই সমান সমান 12, আর এক্স এর মান যদি 9 হয় তাহলে ওয়াই এর মান কত, 3। যে কোনো একটা, এটাতেও বসাতে পারো, এই 1 নম্বরও বসাতে পারো আর 2 নম্বরও বসাতে পারো, যেটাতেই বসাবে ওয়াই এর মান 3 বেরিয়ে আসবে। 3 মানে এটা কার, এটা স্রোতের গতিবেগ, আর এটা এক্স মানে হচ্ছে কি কার, নৌকার গতিবেগ। কি জানতে চেয়েছে, স্রোতের বেগ কত, স্রোতের বেগ কত, স্রোতের বেগ কত, তাহলে 3 কিলোমিটার পার আওয়ার, কত, 3 কিলোমিটার পার আওয়ার, অপশন নাম্বার এ। কিছু আছে না, এটাও মুখে হয়ে যাবে, এতটা করানো শুধুমাত্র বোঝানোর জন্য। প্রথমে বুঝে নাও, পরীক্ষার হলে এগুলো নিজে মুখে করবে, অটোমেটিক দেখবে আসবে এক্স প্লাস ওয়াই, মাইন্ডে চলে আসবে এক্স প্লাস ওয়াই, মানে ওদের দুজনের যোগফল হয়ে যাবে 12/2, 24/2 মানে 12, আর এখান থেকে আসবে এক্স মাইনাস ওয়াই সমান সমান 6, তাহলে 12 আর 6 18, আর ওটা 2x সমান সমান 2। এইভাবে পরীক্ষার হলে একদম 4 থেকে 5 সেকেন্ডে উত্তর হয়ে যাবে। নেক্সট দেখো, 1000 টাকার বার্ষিক এই প্রশ্নটা কিন্তু মানে কম্পাউন্ড ইন্টারেস্ট সবার জন্য একটু খটকা লাগে, কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টের যেদিন আমি প্র্যাকটিস সেটটা করাবো শুধু কম্পাউন্ড ইন্টারেস্টের উপরে, কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্ক 10 থেকে 12 সেকেন্ডে কি করে করতে হয় সব ট্রিক্স আমি শিখিয়ে দেবো। সব অঙ্ক, যে কোনো অঙ্ক উত্তরের সঙ্গে মেলাতে গেলে আমি কিভাবে করলে 10 থেকে 12 সেকেন্ডে আমার উত্তর চলে আসবে সেটা আমি দেখবো। দেখো এখানে কি বলেছে, কিচ্ছু না, প্রশ্ন আছে 10,000 টাকার বার্ষিক 10% হারে 2 বছরের চক্র বৃদ্ধির সুদ কত, মানে তোমাদের কম্পাউন্ড ইন্টারেস্টটা জানতে চেয়েছে। সিজিএল 2023-এর প্রিলিমিনারি প্রশ্ন এসছে এটা। 10,000 টাকার বার্ষিক 10% হারে 2 বছরের চক্রবৃদ্ধির সুদ কত, চক্রবৃদ্ধির সুদটা জানতে চেয়েছে, মানে কম্পাউন্ড ইন্টারেস্ট, সিআই জানতে চেয়েছে। সিআই বের করতে গেলে কি করতে হবে, বার্ষিক 10% যদি বের করা হয়, দেখো প্রথমে আগে 2 বছর, টাইমটা কত আছে, টাইম হচ্ছে গিয়ে 2 বছর, অঙ্কগুলো বোঝার চেষ্টা করো তারপরে মুখে করার চেষ্টা করবে, অঙ্ক না বুঝলে মুখে জীবনে করতে পারবে না। ঠিক আছে, টাইমটা দেওয়া আছে 2 বছর, রেট অফ ইন্টারেস্ট দেওয়া আছে 10%, মানে 10% প্রতি বছর। কম, এটা যদি সরল সুদ হতো 2 বছরের জন্য 10 প্লাস 10 20 হয়ে যেত, 20% হয়ে যেত, কিন্তু এটা কম্পাউন্ড ইন্টারেস্ট আছে, এখানে 20% হবে না। টাইম 2 বছর, রেট অফ ইন্টারেস্ট 10%, তাহলে 2 বছর পরে আমরা সুদ কত পাবো। চক্রবৃদ্ধির ক্ষেত্রে সুদ 2 বছরের জন্য হতে গেলে দেখো সুদের ওপর সুদ লাগছে, তাই তো, তাহলে এই যে দেখো 10 প্রথম বছরে 10, পরের বছরে 10, কিন্তু পরের বছরে এই 10-এর জন্য তো আবার 10% পাবো, 10-এর 10% 1, মানে এই টোটালটা পাবো মানে 21। ঠিক আছে, এইভাবে হয়, কিন্তু এটা একটা ইজি ভাবে করা যায় কি করে, দেখো এ প্লাস বি প্লাস এ বি বাই 100, হ্যাঁ, এই একটা নিয়ম আছে যেখানে তুমি বের করতে পারবে। তাহলে প্রথম বছর 10, দ্বিতীয় বছর 10 প্লাস এবি, এবি মানে 10 × 10 বাই 100, দেখো তাহলে কত হলো, এটা 21% হলো, মানে 10 আর 10 100, 100 100 কেটে যাবে, এই উপরে আর নিচে কেটে যাবে, তাহলে এখানে থাকবে কত 1, 10 10 20 আর 1 21। দেখো এইভাবেও হবে, এইভাবেও হবে,
আবার মুখেও হবে। মুখে কি করে করবে? 2 বছর তোমার অটোমেটিক 10%-এ 2 বছর 21% কি হবে? তুমি দেখো মুখে মুখে করার চেষ্টা করো, এই যে এই রুলসটাকে মাইন্ডে রেখে করার চেষ্টা করো, দেখো 21 আসবে। যখনই 21%-এর 10,000 বের করবে, দেখো এদিকে তাকাও, এখানে আছে 10,000, এর 21% বের করে দিতে হবে। সুদ জানতে চেয়েছে তো, মানে আমাকে 21% সুদ, এই শূন্য কাটা মানে কত? 2100। দেখো এইটাও মুখে হয়ে যাচ্ছে। ধরো তোমাকে মুখে করতে দিল 10,000-এর 21%, 10,000 ইন্টু 21/100, দুটো শূন্য কেটে যাবে 2100। এই অঙ্কটা মুখে হয় কিনা? কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্ক মুখে হয়ে যাচ্ছে। হ্যাঁ, দেখো নেক্সট অঙ্ক দেখো, তাহলে অপশন নাম্বার বি হয়ে যাবে উত্তর। হুম, এই প্রশ্নটা দেখো কেপি কনস্টেবল 2024-এ এসেছিল। হুম, এটা হচ্ছে গিয়ে বয়সের অঙ্ক। বলছে এ এবং বি এর বর্তমান বয়সের অনুপাত 3:4। 5 বছর পরে তাদের বয়সের অনুপাত 4:5 হলে এর বর্তমান বয়স কত? হুম, খুব সহজ। এটাও পেন ছাড়া হয়ে যাবে, কিন্তু পেন দিয়ে আগে বোঝো, তারপর নিজেরা পেন ছাড়া কি করে হয় বা করতে পারলে কিনা সেটা কমেন্টে জানিও। নিজেরা চেষ্টা করো, বোঝার চেষ্টা করো, এবং সেটাকে মাইন্ডে রেখে পেন ছাড়া করার চেষ্টা করো। আর যদি পারো তাহলে সেটা কমেন্ট বক্সে জানিও যে হ্যাঁ, এটা পেন ছাড়া আমার হয়েছে। বর্তমান অনুপাত কত? এ আর বি এর বর্তমান অনুপাত, কত দেওয়া আছে? 3:4। আমি মনে করলাম এর বর্তমান বয়স 3x, এর বর্তমান বয়স, আর বি এর বর্তমান বয়স 4x। এখানে বলেছে 5 বছর পর, এই 5 বছর পর মানে 5 যোগ, হ্যাঁ, 5 বছর পরে এ আর বি এর অনুপাত করো, কত হয়ে যাবে? 4:5। ব্যাস, কিচ্ছু নাই। দেখো এবার কোনাকুনি গুণ করো, 4-এর সাথে এই সাইডটা গুণ করো, 4×4 = 16x প্লাস 4×5 = 20 সমান সমান 3×5 = 15x প্লাস 25। হুম, কত হলো? 15x-টা এই পাশে চলে আসবে। এই পাশে চলে আসলে 16x মাইনাস 15x সমান সমান 25 ছিল, আর এখান থেকে 20টা ওই সাইডে চলে যাবে, 20। তাহলে কত হলো? 16x থেকে এক্স বিয়োগ 15x বিয়োগ গেলে এক্স সমান সমান 5, তাই তো? তাহলে এক্স এর ভ্যালু আমাদের কত চলে আসলো? এক্স এর ভ্যালু 5। এক্স এর ভ্যালু যদি 5 চলে আসে, তাহলে আমরা এ এর বয়স কত ধরেছিলাম? 3x, আর বি এর বয়স কত ধরেছিলাম? 4x। এবার কি জানতে চাইছি? এক্স এর ভ্যালু যদি 5 হয়, তাহলে এ এর বয়স কত? 3 × 5 মানে কত? 15। আর বি এর কত হয়ে যাবে? 4×5 = 20। এবার কি জানতে চেয়েছে? এর বর্তমান বয়স কত? এর বর্তমান বয়স কত? 15। তাহলে অপশন নাম্বার এ হয়ে যাবে। যদি বলতো এর 5 বছর পর বয়স কত হবে? 15-র সঙ্গে 5 মানে 20। ঠিক আছে, যদি বি এর বয়স জানতে চাই তো 20, 5 বছর পরে বি এর বয়স কত হবে? 25। ঠিক আছে, কিচ্ছু না, জাস্ট অঙ্কগুলো ভাবো আর সেইভাবে করে যাও। পজ করো, নিজেরা ট্রাই করো। আর কতটা তাড়াতাড়ি সম্ভব তাড়াতাড়ি, আমি তাড়াতাড়ি কথাটা এতবার বলছি একটাই কারণে, যখন তোমাদের 100খানা প্রশ্ন ওইটুকু টাইমের মধ্যে সলিউশন করতে হবে না, তখন তোমরা অঙ্কটাতে সব থেকে বেশি টাইম খেয়ে ফেলো বলেই 100টা প্রশ্ন পর্যন্ত পৌঁছাতে পারো না। অঙ্ক এমন একটা জিনিস যেখানে টাইম নষ্ট করবে, এক একটা প্রশ্নতে 4 মিনিট 5 মিনিটও চলে যেতে পারে। ঠিক আছে, আমি কথাগুলো বলছি কারণ আমিও অনেক এক্সাম দিয়েছি, সেই হিসাবে আমি তোমাকে আমার কোনখানে কি কি সমস্যা হয়েছে সেই হিসাবে আমি তোমাকে কথাগুলো বলছি। পরবর্তীকালে কোথায় আমি টাইম বাঁচাতে পেরেছি, সেখানে আমি মানে দেখেছি যে কোন জায়গায় টাইম বাঁচানো যায়। অঙ্কে তুমি যদি টাইম বাঁচাতে পারো, তাহলে অন্যগুলো করার পরও তুমি 10 থেকে 15 মিনিট বসে থাকবে শুধু রিভিশন করার জন্য। ঠিক আছে, দেখো এই প্রশ্নটাও খুব সুন্দর। ডব্লিউবিসিএস প্রিলিমিনারিতে এসছে 2020 সালে। একটি বর্গক্ষেত্রের কর্ণ 10√2, 10√2 সেমি হলে তার পরিসীমা কত? এখানে জানতে চেয়েছে, দেখো এখানে একটা বর্গক্ষেত্র দেওয়া আছে, বর্গক্ষেত্রের কর্ণ, এই যে কর্ণ, এই কর্ণটা দেওয়া আছে 10√2। 10√2 মানে হচ্ছে গিয়ে, আমরা জানি কোনো বর্গক্ষেত্রের কর্ণ a√2 হয়। a√2, এ মানে কি? বাহু, এই বাহুগুলো। ঠিক আছে, a√2 হয়। তাহলে এখানে দেখো এর সঙ্গে এটা মেলাও,
√2, তাহলে এর মান 10, মানে এর বাহুটা কত আসবে? সব 10। বাহু, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। তাহলে এর পরিসীমা কত? পরিসীমা মানে চার ধারের কি, এই চার ধারের যোগফল, এটা কি বলে পরিসীমা। তাহলে 4 পরিসীমা কত হয়? 4a হয়, 4a। তাহলে 4 ইন্টু a কত? 10, মানে 40 সেন্টিমিটার হয়। যদি এখানটা থেকেই বলতো যে এই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল মানে বাহু স্কোয়ার, মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এর দৈর্ঘ্য এ আর প্রস্থ এ, মানে এ ইন্টু এ, মানে এ স্কোয়ার, কত হয়ে যেত? 10 স্কোয়ার হয়ে যেত। কত হয়ে যেত? 100 সেন্টিমিটার স্কোয়ার হয়ে যেত। যে কোনো জিনিস জানতে পারে, এটা জানতে পারে যে পরিসীমা আর ক্ষেত্রফলের ডিফারেন্স কত, কোশ্চেনটাকে টাফ করার জন্য এইভাবেই আসবে, টুইস্ট আসবে যে পরিসীমা আর ক্ষেত্রফলের ডিফারেন্স কত, তাহলে কত হয়ে যাবে? 60 হয়ে যাবে। প্রশ্ন যেইভাবে ঘোরাবে সেইভাবে উত্তর দিতে হবে। কিন্তু এখানে কি চাইছে? পরিসীমা, পরিসীমা মানে 4a, আর 4a মানে 4 ইন্টু 10, কত? 40 সেন্টিমিটার। ওকে, অপশন নাম্বার এ উত্তর হয়ে যাবে। চলো দেখো 16 নম্বর কি কোশ্চেন আছে। 16 নম্বর প্রশ্ন আছে, এ নল একটি চৌবাচ্চা 6 ঘন্টায় পূর্ণ করে এবং বি নল 8 ঘন্টায় সেটা খালি করে দেয়। দুটি নল একসাথে খোলা হলে চৌবাচ্চাটি কত ঘন্টায় পূর্ণ হবে? এএলপির কোশ্চেন, রেলের 2018 সালে প্রশ্নটা এসছে। একটি নল, এ নলটি চৌবাচ্চাটি 6 ঘন্টায় পূর্ণ করে, এটাও মুখে হয়ে যাবে। আমি প্রতিটা কোশ্চেন মুখে করিয়ে দেবো, ঠিক আছে, পেন টাচ করানোর প্রয়োজনই নেই। হুম, এ এ নলটি 6 ঘন্টায় পূর্ণ করে, তাহলে এ নলটি পূর্ণ করে 6 ঘন্টায়, পূর্ণ করে দিচ্ছে, আর বি নলটি খালি করে দিচ্ছে কয় ঘন্টায়? 8 ঘন্টায় খালি করে। তাহলে বি নল খালি করে মানে নেগেটিভ কাজ করছে, আর এ পজিটিভ কাজ করছে। কি বলেছিলাম? এদের দুজনের লসাগু যেটা হয় সেটাই টোটাল ওয়ার্ক বা টোটাল যে চৌবাচ্চার যে ক্যাপাসিটি সেটা ধরা যেতে পারে। তাহলে 6 আর 8-এর এলসিএম কত হবে? 24। তাহলে এ 24 পূরণ করতে 6 ঘন্টা টাইম লাগাচ্ছে, তাহলে 1 ঘন্টায় কতটা করে? 24/6 মানে 4। আর বি 8 ঘন্টায় 24 খালি করছে, তাহলে 1 ঘন্টায় কত খালি করে? 3, মানে 3 খালি করে দিচ্ছে, মাইনাস দিলাম, ঠিক আছে, খালি করে দিচ্ছে। তাহলে 4, এরা দুজন যদি একসঙ্গে চালানো হয় ধরো, তাহলে 4 ভরছে, 3 খালিও হয়ে যাচ্ছে, তাহলে 1 ঘন্টায় টোটাল কতটা কাজ হচ্ছে? এক এক তো। এবার দেখো খোলা হলে চৌবাচ্চাটি কত ঘন্টায় পূর্ণ হবে, মানে আমাকে 24 ভরতেই হবে। 1 ঘন্টায় এক, মানে এক 1 ঘন্টায় এক ভর্তি হচ্ছে, তাহলে 24 ভর্তি করতে গেলে ক ঘন্টা লাগবে? 24 ঘন্টা। কি হলো? ইজি, অপশন বি। চলো, এই অঙ্কটা অনেক সময় মুখে করে, মুখে করার, এটাও মুখে হয়ে যায়, ঠিক আছে, দেখো মুখে হয়ে যাবে একদম। এটা অনেকে মুখস্থ করে রাখে, মুখস্থর কিচ্ছু নাই। এখানেও বললাম পর পর, আমি কি বলেছিলাম? পর পর যদি দুটো বৃদ্ধি কম হোক, তখন কি বসাতে? আমি বলেছিলাম এ প্লাস বি প্লাস এ বি বাই 100। এই সূত্রটা মনে রাখবে, মুখেও হয় কিন্তু এই সূত্রটা মনে রাখলে তোমাদের অনেক কাজে লেগে যাবে, অনেক কাজে। প্রথমে কি 20% বৃদ্ধি করা হলো, তারপরে কি হলো? 20% হ্রাস করা হলো। দেখো প্রথমে 20% বৃদ্ধি করা যদি হয়, তাহলে 20 বাড়লো, তারপর আবার 20% কমিয়ে দেওয়া হবে। দেখো অঙ্কর মানে সূত্রটা দিয়ে দেখো, তারপরে তোমাকে ইজিলি ভাবে বোঝাচ্ছি। তাহলে এখানে 40 মাইনাস 400/4, 400/4, ঠিক আছে, 400/100, 400/100 মানে হচ্ছে গিয়ে 4, 36। যেখানে 40 হওয়ার কথা, এই যে 20 প্লাস 20, এখানে 36 হচ্ছে, সেখানে 4% ডিক্রিজ হয়ে যাচ্ছে। কত? 4% ডিক্রিজ হয়ে যাচ্ছে। কিন্তু এইভাবে আমার দরকার নেই, এই অঙ্কটা এইভাবে আমরা করবো না। কিভাবে করব? দেখো 20% বৃদ্ধি করা হলো, প্রথম 20% যদি বৃদ্ধি করা হয়, মানে 100 ছিল, এখান থেকে কত হলো? 20% বৃদ্ধি করার পরে 120 হয়ে গেল। এবার কি বলছে? 20% আবার কমানো হলো, এর উপরে আবার 20% কমানো হলো। 20% কমানো মানে কত? 80/100। এই শূন্য এই শূন্য কাটো, এই শূন্য এই শূন্য কাটো, তাহলে 8 × 12 কত? 96। ছিল কত? 100। এখানে হয়ে গেল কত? 96। কত পার্সেন্ট কমে গেল? 4% কমে গেল। কেন? আগে 100 ছিল,
এখন 96 হয়ে গেছে, 4 কমেছে কতর উপরে, 100-র উপরে 4 কমেছে, মানে 1% কত, 4% ডিক্রিজ, 4% কমে গেল, তাহলে 4% ডিক্রিজ হয়ে যাবে, অপশন বি। এই প্রশ্নগুলো মুখে হয়, নর্মাল ভাবে এইভাবে করবি যে 100 ছিল, 100 থেকে 20% বেড়ে গেল, 100 কমে গেল, এর উপরে আবার পরে কি বললো 20% কমে গেল, 20% কমানো মানে 80/100 দিয়ে গুণ করা, তাই তো 80, তাহলে এখানে 96 আসলো। হ্যাঁ, চলো নেক্সট প্রশ্ন। 18তে কি বলা হয়েছে দেখো, এটাও সেম ওই সূত্রে লাগাতে পারো, এসএসসি জিডি 2023 সালে এসছে প্রশ্নটা। 10% এবং 20% পরপর দুটি ছাড়ের সমতুল্য একক ছাড় কত? ছাড় দুটোতেই দেখো ছাড়, ছাড় দেওয়ার মানে হচ্ছে গিয়ে, ছাড় দেওয়ার মানে কি, ছাড় দেওয়ার মানে হচ্ছে গিয়ে তোমার 10% ছাড়, প্রথমে হচ্ছে গিয়ে 10% ছাড় দিচ্ছে, তাহলে এ আমরা সে একই সূত্রই লাগাবো যদি লাগাতে চাও, না হলে ওইভাবেও যদি হয় মুখে মুখে একবারও করতে পারবে, কোনো ব্যাপার না। AB/100 এখানে ছাড় দিচ্ছে, তাহলে মাইনাসে, দুটোই মাইনাসে লিখবো, ঠিক আছে। ছাড় 10%, পরেরটাও ছাড় 20%, প্লাস এবি, এবি মানে হচ্ছে -10 ইন্টু -20 বাই কত 100 হয়ে যাবে, -30, আর এটা কত হয়ে যাবে প্লাস, এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, মানে 200, 200/100, 200/100 মানে 2, কি হয়ে গেল -30 প্লাস 2 কত 28, 28%, 28% মাইনাস সাইনের মানে হচ্ছে গিয়ে ছাড়, তাহলে 28% ছাড়, দুটো যদি 10 আর 20 পরপর দুটি ছাড় দেওয়া হয়, তাহলে সমতুল্য একক ছাড় কত হবে, 28% হয়ে যাবে, কত 28%, ঠিক আছে, অপশন নাম্বার বি। ডব্লিউবি কনস্টেবল 2021 সালে এসে প্রশ্নটা রিজনিং এর হয়ে গেছে, যাই হোক দেখো তাও মিসিং নাম্বারের। প্রথমে দেওয়া আছে 2, 6, 12, 20, এটাও মুখে করবে, অত লেখার দরকার না, আমি লিখছি জাস্ট তোমাদের বোঝানোর জন্য। 42, 2, 2 এর থেকে 6 হলো, দেখো জাস্ট লিঙ্ক খুঁজতে হবে আমাদের, 2, 6 কত বাড়লো 4, 6 থেকে 12 কত বাড়লো 6, 12 থেকে 20 কত বাড়লো 8, তারপরটা কত হয়, তারপরটা অবশ্যই দেখো 4, 6, 8, মানে এখানে 10 বাড়ার কথা, তাহলে 10 যদি বাড়ে 20 থেকে 10 বাড়লে 30, এবার দেখো 30 থেকে 12 বাড়লেই তো 42 হবে, তাহলে 12, তাহলে একটা প্যাটার্ন কাজ করছে, 4, 6, 8, 10, 12, তাই তো, তাহলে এইখানটার 12 বাড়ানোর পরেই কিন্তু 30টা এসছে, কত 30, তাহলে উত্তর কত হয়ে যাবে, অপশন নাম্বার বি। চলো, নিচের কোন ভগ্নাংশটি বৃহত্তম? এইখানেও অনেকের প্রচুর টাইম নষ্ট হয়ে যায়, কিন্তু এই অঙ্কটা ভালো করে দেখো, নষ্ট হওয়ার কোনো প্রশ্ন নেই, এটাও মুখে করে ফেলতে পারবে, সব মুখে, প্রিলিমস প্রশ্ন এসছে ডব্লিউবিসিএস এর 2021 সালে, প্রিলিমিনারিতে এসছে, দেখো জাস্ট বুঝে নাও, 2/3, 3/4, 4/5 আর 5/6, প্রত্যেকটা ডিফারেন্স কিন্তু 1 করে আছে, দেখো 1, 2 আর 3 ডিফারেন্স 1, 3 আর 4 ডিফারেন্স 1, 4 আর 5 ডিফারেন্স 1, 5 আর 6 ডিফারেন্স 1, সব কটা ডিফারেন্স কিন্তু 1 দেওয়া আছে, তাহলে দেখবে 1 যখনই ডিফারেন্স থাকবে, দেখো 1 প্রত্যেকটার ক্ষেত্রে 1 ডিফারেন্স রয়েছে, সেক্ষেত্রে আমরা এই নিচের যে হরটা আছে সে হরের গুলোর দিকে তাকাবো, যেই হরটা সব থেকে বড় হবে সেইটাই হয়ে যাবে বড়, আর যেই হরটা সব থেকে ছোট থাকবে সেই ফ্র্যাকশনটাই হয়ে যাবে সব থেকে ছোট, তাহলে এটা হয়ে যাবে ছোট, আর এটা হয়ে যাবে বড়। তাহলে এটা হয়ে যাবে ছোট, এটা হয়ে যাবে বড়। এবার যদি ধরো তোমাকে এরকম দিল 3/4 আর 7/12, এইটার মধ্যে ডিফারেন্স কি আছে, দেখো এক ডিফারেন্স কিন্তু নেই, এখানে 3 আর 4, এখানে 7 আর 5, এখানে 5 ডিফারেন্স, এখানে এক ডিফারেন্স, তখন আমরা কি করব, তখন আমরা এইসব অঙ্কের ক্ষেত্রে এইটাও সিম্পল, এই কোনাকুনি গুণ করে দেবো, তাহলে দেখো 12 × 3 কত হলো, এটা 36, এই পাশে এটা 4, 7, 28, এবার দেখবো কোন ফ্র্যাকশনটা বড়, এই 36 বড় না 28 বড়, তাহলে দেখো 36 বড়, তাহলে এটা বড় হয়ে যাবে,
এইভাবে বড় ছোটগুলো ভাগ করা হয়। ঠিক আছে, দেখো দেখো এখানে প্র্যাকটিস টেস্টটা শেষ হয়ে গেল। ঠিক আছে, প্রত্যেকটা প্রশ্নই খুব ইম্পর্টেন্ট এবং প্রিভিয়াস ইয়ার থেকে নেওয়া হয়েছে। তোমরা প্রশ্নগুলো করার চেষ্টা করো এবং পজ করো ভিডিওটা, নিজেটা করো, কত তাড়াতাড়ি করতে পারো দেখো। ঠিক আছে, 20খানা প্রশ্ন করতে তোমাদের কতটা টাইম লেগেছে সেটাও জানিও, এবং 20টা প্রশ্নের মধ্যে কখানা উত্তর তোমরা করতে পেরেছো সঠিকভাবে নিজে নিজে সেটাও কমেন্টে লেখো। থ্যাংকস ফর ওয়াচিং। লাইক করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো। আজকের সেটটায় তোমার স্কোর অবশ্যই কিন্তু জানিও নিচের কমেন্ট বক্স। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও, অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিও। দেখা হবে নতুন কোনো একটা প্র্যাকটিস সেটে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।